প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস, কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। আমি মামুনুর রশিদ থাকবো সাম্প্রতিক সময় ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে। এছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড বিজটকে আজ আমাদের সাথে থাকবেন গ্লোবাল ফার্মা সিইও AKM আহসানুল্লাহ। নির্ধারিত সময়ের আগেই লক্ষ্যে পৌঁছাবে দেশের প্রথম ও একমাত্র পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। 2025 সালেই শুরু হবে বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন, আর আগামী বছরই পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের আশা কর্তৃপক্ষের। আরও জানাচ্ছেন শামীমা সুলতানা। ৬২ বছর আগে যে স্বপ্নের বীজ বুনেছিল বাংলাদেশ, সেই স্বপ্ন অবশেষে মেলেছে ডানা। দেশ পেয়েছে পারমাণবিক শক্তি ব্যবহারকারীর তকমা। গত ২৮ সেপ্টেম্বর এই প্ল্যান্টের ইউনিট ১-এর প্রথম ব্যাচের জ্বালানি এসেছে ঢাকা বিমানবন্দরে। পরের দিন কড়া নিরাপত্তায় পৌঁছায় রূপপুরে প্রকল্প এলাকায়। একটা পারমাণবিক কেন্দ্রের প্রাণ যদি চুল্লি হয়, তবে তাকে পূর্ণতা দেয় ইউরেনিয়াম ফুয়েল, যাতে বিক্রিয়ার মাধ্যমে উৎপাদিত হয় বিদ্যুৎ। বাংলাদেশের জন্য ফুয়েল তৈরি হয়েছে রাশিয়ার সাইবেরিয়ায়। প্রথম চুল্লির জন্য আপাতত ১৬৮টি ফুয়েল বান্ডেল অর্ডার করা হয়েছে। প্রায় ১৫ ফিট উঁচু এক একটি বান্ডেলে থাকে ৩১২টি করে রড, আর এক একটি রডে থাকে ৩২০টি করে ইউরেনিয়াম পেলেট। সব ঠিক থাকলে আগামী বছর এই প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে জানান প্রকল্প পরিচালক। বিদ্যুৎ বিভাগ, পিজিসিবি, আমাদের অন্যান্য বিটিসিএল, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট যত প্রতিষ্ঠান, সকলের ইনফ্রাস্ট্রাকচার যদি ইনপ্লেস থাকে, আশা করছি আমরা আগামী সেপ্টেম্বরের মধ্যে আমরা জাতীয় গ্রিডে সংযুক্ত করব। আর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বলছে এই বিদ্যুৎ জিডিপিতেও বিশেষ অবদান রাখবে। ট্রান্সমিশন লাইনের ব্যাপার আছে, তারপর এটা কি বলবো, এটার টেস্ট হবে অমুক তমুক, সেই সময়টা তো দিতেই হবে আমাদেরকে। তো আমার ধারণা সেটা হয়তো দেড় থেকে ম্যাক্সিমাম 1.5 বছর সময় লাগতে পারে। অ্যাটলিস্ট আমি বলি 2% আপনার জিডিপিতে এটা অ্যাড করবে। ইউরেনিয়াম ফুয়েল বুঝে পাবার এই মাহেন্দ্রক্ষণ নির্মাণাধীন এই প্রকল্পকে এনে দিয়েছে সত্যিকারের পারমাণবিক স্থাপনার মর্যাদা। একই সঙ্গে দেশকে পৌঁছে দিয়েছে বিশ্বের পারমাণবিক শক্তি ব্যবহারকারী 33তম দেশের তালিকায়। শামীমা সুলতানা, চ্যানেল 24, রূপপুর, পাবনা। এক সপ্তাহের কথা বলে 18 দিনেও বিদেশি ডিম দেশে আনতে পারেনি অনুমোদন পাওয়া কোনো প্রতিষ্ঠান। এমনকি 8 আমদানিকারক অনুমতি নিলেও ঋণপত্র খুলেছে মাত্র একটি, তাও আবার 62,000 ডিমের বিপরীতে। অথচ অনুমোদন দেওয়া হয়েছে 10 কোটির, জানিয়ে সঠিক ব্যাখ্যাও নেই তাদের কাছে। আর এই বিষয়টি নিয়ে একরকম হতাশ ভোক্তা অধিদপ্তর মহাপরিচালক। ডিমের দাম নিয়ে বেশ কিছুদিনের অস্থিরতা এখন একরকম থেমেছে ডজন প্রতি 145 থেকে 150 টাকায় এসে। প্রতি পিস 12 বা 12.5 টাকায় আনতে পেরে সরকারও যেন খানিকটা সফল। অথচ বছর খানেক আগেও যে একই ডিম কেনা গেছে প্রতি পিস 10 টাকায়, তা হয়তো ভুলেই গেছেন সাধারণ মানুষ। বিভিন্ন উৎসের তথ্য বলছে বাংলাদেশের ডিমের বর্তমান দাম পাশের দেশ ভারত, চীন, মিয়ানমার কিংবা পাকিস্তান থেকেও বেশি। এ কারণেই 17 সেপ্টেম্বর আমদানি করে বাজার নিয়ন্ত্রণেরও অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু এক সপ্তাহের কথা বলে 18 দিনে একটি ডিমও দেশে আনতে পারেননি কোনো আমদানিকারক। আজকে পর্যন্ত আপনি জেনে দেখেন কোনো কাস্টমসে 4 রুপিতে যে অ্যাসেসমেন্ট করা হয়েছে সেই চিঠি আজকে পর্যন্ত কোনো বর্ডারে যায় নাই। ভোক্তা পর্যায়ে আমি যখন ডিমটা খাওয়াবো কম দামে, আমি কমিটমেন্ট করেছি, তাহলে আমাকে নিশ্চয়ই ব্যাংকেও একটা ইনস্ট্রাকশন দেওয়া দরকার। যেহেতু ইটস নট অ্যান আইটেম, আমরা সবসময় এখানে ট্রেডিং করি, তো সেক্ষেত্রে আমাদের এক্সপোর্টারদের সাথে আমাদের কিছু নেগোসিয়েশন মিটিং এটা চলমান ছিল এবং সেটা নিয়ে আমরা কাজ করেছি। এর পেছনে নানা যুক্তি দেখানো হলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর বলছে 3 অক্টোবর পর্যন্ত তাদের কাছ থেকে অনুমতি নিয়েছে প্রাইম এনার্জি, অর্ণব ট্রেডিং, বিডিএস কর্পোরেশন সহ 8টি প্রতিষ্ঠান। বাকি 2টি এজন্য আবেদনই করেনি। এর মধ্যে ঋণপত্র খুলেছে একটি মাত্র প্রতিষ্ঠান, বিডিএস কর্পোরেশন, মাত্র 62,000 ডিমের বিপরীতে। অথচ 10 প্রতিষ্ঠানকে আনার অনুমতি দেওয়া হয়েছে 10 কোটি পিস ডিম। এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যদি দ্রুত এলসি খুলে যদি তারা ডিম আমদানি করে, আমার মনে হয় যে ডিমের দাম
অবশ্যই আমাদের ভোক্তাদের সহনশীলতার মধ্যে আসবে এবং সরকারের যে উদ্দেশ্য সেটিও পূর্ণ হবে। এই আমদানির ঘোষণার পরে এবং আমাদের অভিযানের ফলে কিন্তু এখন কিন্তু 12 টাকায় খুচরা পর্যায়ে ডিম পাওয়া যাচ্ছে পার ডে। কিন্তু এটা আমি বলবো না যে এটি মানে আপনার এখানেও কিন্তু মানে তুলনামূলকভাবে আমি বেশি বলবো যদি আমরা পাশের দেশের সাথে তুলনা করি, সেটা নিয়ে আমরা কাজ করছি। এমন অবস্থায় দেশে আদৌ বিদেশি ডিম আসবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে ডলারের দর বাজারের উপর ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্বব্যাংকের পরামর্শক ডক্টর জাহিদ হোসেন। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম আয়োজিত সেমিনারে তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহারে পরিবর্তন ও ব্যাংক খাতের শৃঙ্খলা বজায় রাখা জরুরি। এ সময় ভারতীয় রাষ্ট্রদূত জানান, কলকাতা ও দিল্লি বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ তৃতীয় দেশের সাথে ব্যবসা করতে পারে কিনা সেই সুযোগ অনুসন্ধানে কাজ করছে তার দেশ। দেশের অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের আলোচনা এখন কেন্দ্রীভূত বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর ডলার সংকটে, যা 2 বছরে নেমেছে অর্ধেকে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে এই মজুদ 21 বিলিয়নের ওপরে হলেও IBFB এর সেমিনারে বলা হয় প্রকৃত মজুদ আরও কম, 18 বিলিয়ন ডলার। পরিস্থিতি থেকে উত্তরণে নানা পরামর্শ আসে অনুষ্ঠান থেকে। বলা হয় এই মুহূর্তে ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেওয়ার বিকল্প নেই। চড়া মূল্যস্ফীতির পেছনে সুধার ও ব্যাংক ব্যবস্থার দুর্বলতার কথাও তুলে ধরেন বিশ্বব্যাংকের উপদেষ্টা ডক্টর জাহিদ হোসেন। Unorthodox policy model that we have followed has not really delivered the results that we thought would come from those policy. You will not get a lower inflation through a short-term tightening of monetary policy. You have to stay with it for a while. অনুষ্ঠানে ভারতীয় রাষ্ট্রদূত বলেন, কয়েক বছর ধরেই গতিশীল বাংলাদেশের অর্থনীতি, যা এগিয়ে নিতে পাশে থাকবে তার দেশ। এ সময় বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য সহায়তায় ভারতের সীমানা ব্যবহারের সুযোগও দেখছেন তিনি। Just as we look to improve connectivity of our northeastern states through Bangladesh, we are also encouraging transit facilities for Bangladesh to export its products to third countries through specified land custom stations, airports and seaports in India. দেশের জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার সমাধানে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলেও আশা তার। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। সরকারের পরিকল্পনাহীনতার বলি হচ্ছে রাজধানীবাসী। গেল মাসের শুরুতে আংশিক উদ্বোধন হওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘিরে এমন অভিযোগ জনসাধারণের। বিশ্লেষকরা বলছেন, তড়িঘড়ি করে উদ্বোধন করতে গিয়ে যত্রতত্র র্যাম্প নির্মাণ করে জননিরাপত্তার বিষয়টি উপেক্ষা করা হয়েছে। এর মাঝেই 7.5 কোটি টাকার টোল আদায় হলেও সরকারের এই ফাস্ট ট্র্যাক প্রকল্পের অর্থনৈতিক সুফল নিয়ে শঙ্কার কথা জানালেন অর্থনীতিবিদরা। রাকিব আল জাবেদের রিপোর্ট। সরকারের সাফল্যের অন্যতম মাপকাঠি গেল এক যুগে নেয়া একগুচ্ছ মেগা প্রকল্প। এর মধ্যে অন্যতম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এক যুগেরও বেশি সময় ধরে চলা এই প্রকল্পের বাস্তবায়নের দীর্ঘসূত্রতা নিয়ে রয়েছে নানা সমালোচনাও। উদ্বোধনের পর মাস পেরোলেও প্রশ্নবিদ্ধের নিরাপত্তা ও ফুটপাতের ওপর র্যাম্পে ওঠানামা। এই উড়াল সড়কের জন্য রাজধানীর কুড়িলে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে নগরবাসী, যা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন নিরাপত্তা কর্মীরা। পাবলিককে যদি বলে ভাই একটু দাঁড়ান, গাড়িটা ঢুকতে দেন, তো বলে কি আমরা কি যাবো না, এই গালাগালি শুরু করে। সেটা ঝুঁকি মনে হচ্ছে মানুষের, যে কোনো সময় মানুষের বিরাট একটা দুর্ঘটনার মুখোমুখি হতে পারে। এই পাশ থেকে শুরু করে ওভারব্রিজ করে দিলে আমাদের রাস্তাটা পার হতে সুবিধা হয়ে যায়। বিমানবন্দর থেকে ফার্মগেট অংশে 11.5 কিলোমিটার এক্সপ্রেসওয়েতে ওঠানামার র্যাম্প রয়েছে 15টি, যার অধিকাংশকেই ঝুঁকিপূর্ণ বলছেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। তার মতে এই প্রকল্পে একদিকে যেমন ছিল পরিকল্পনার ঘাটতি, অন্যদিকে উপেক্ষিত হয়েছে জননিরাপত্তা। পেশাদারী লোকের অনুপস্থিতির জন্যই আমি বলবো প্রজেক্টগুলি খরচ হচ্ছে, উন্নয়ন যন্ত্রণা হচ্ছে, উপযোগিতা তৈরি না করে নিরাপত্তার ঝুঁকিটা বাড়িয়ে দিচ্ছে। এখানে মনে হয় পথচারী যে একটা ইস্যু আছে, এটা মাথার মধ্যেই ছিল না। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য বলছে, গেল এক মাসে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে টোল আদায় হয়েছে 7.5 কোটি টাকার কাছাকাছি। প্রতিদিন গড়ে গাড়ি চলাচল করেছে 30,000-এর মতো। একদিকে দীর্ঘসূত্রতা, অন্যদিকে কয়েক দফা নির্মাণ কাজ পেছানোয় বাড়তি ব্যয়। মরার উপর খাড়ার ঘা হয়ে যুক্ত হয়েছে বাস্তবায়নে বারবার পরিকল্পনার বদল। ফলে এই মেগা প্রকল্পের প্রকৃত অর্থনৈতিক সুফল আদৌ পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দিহান অর্থনীতিবিদরা। প্রকল্পগুলো যখন ডিজাইন করা হয় এবং প্রকল্পগুলোর যখন ডিপিপি তৈরি হয়, সেখানে যথাযথভাবে অর্থনৈতিক বা কারিগরি
বা অন্যান্য সামাজিক যে মূল্যায়ন এটি ঠিকমতো হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে এগুলোকে ইকোনমিক্যালি ভায়াবল দেখানোর জন্য অনেক সময় এগুলোর কস্টকে কম দেখিয়ে বা রিটার্নকে হাই দেখিয়ে এগুলোকে ভায়াবলভাবে দেখানোর একটা প্রবণতা থাকতে পারে। 2024 সালের জুন নাগাদ পুরোদমে চালুর কথা রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বিশেষ করে ফুটপাতের ওপর এই সমস্ত ওঠানামার র্যাম্প নির্মাণের ফলে হাজারো মানুষ প্রতিদিন রাস্তা পারাপার হচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে। বিশ্লেষকরা বলছেন তড়িঘড়ি করে প্রকল্প উদ্বোধনের মাসুল গুনছেন রাজধানীবাসী। এতে শঙ্কা দেখা দিয়েছে অর্থনৈতিক সুফল অর্জন নিয়েও। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। অনুষ্ঠিত হলো এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দ্বিবার্ষিক সাধারণ সভা। গেল শনিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে হয় এই অনুষ্ঠান। সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মাহমুদ। এ সময় বিগত বছরে কোম্পানির অর্জিত ব্যবসা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজামাল হাওলাদার। সভায় বিদ্যমান পরিচালকদের 1/3 অবসর নেন ও পুনর্নির্বাচিত হন এবং নিয়োগ দেওয়া হয় 2023 সালের নিরীক্ষক। সবশেষে শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইদ কামাল উদ্দিন জাফরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এবারের সভা। এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা। আমি এনআরবির পরিবারের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের এবং যারা আমাদের সাথে ডাইরেক্টররা আছেন, কর্মকর্তারা আছেন, সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি যে এনআরবি ইসলামিক লাইফ 2 বছরের মধ্যেই সবচেয়ে সুন্দর একটা স্বচ্ছতার ছাপ রাখতে সক্ষম হয়েছে। আমি বিমার জগতে এই এনআরবি ইসলামিক লাইফের হাত ধরে একটা আমূল পরিবর্তন আনতে চাই। এনআরবি মানে পরিবর্তনের ছোঁয়া, এনআরবি মানে বিশ্বাসতার ছোঁয়া। বাংলাদেশের আনাচে কোনাচে একটা পবিত্র নাম, একটা সুপরিচিত নাম, একটা স্বচ্ছতার নাম এনআরবি ইসলামিক লাইফ। এই এনআরবি ইসলামিক লাইফ ভবিষ্যতে বাংলাদেশের সমস্ত মানুষের আস্থার ঠিকানা হয়ে দাঁড়াবে এবং আমাদের কোম্পানির যে স্লোগান বিমা মানুষের জীবনের সহায়ক শক্তি, এই স্লোগানটাই ইনশাআল্লাহ বাংলাদেশে বাস্তবায়ন হবে। দেশে এবং দেশের বাইরে যারা এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের সাথে সংশ্লিষ্ট যত তাড়াতাড়ি সম্ভব গ্রাহকদের মৃত্যু দাবি পরিশোধ করা এবং অ্যাক্সিডেন্ট দাবি পরিশোধ করা, এ যাবৎকালে আমরা শতভাগ দাবি পরিশোধ করতে সক্ষম হয়েছি। এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড 2021 সালে 6 মে আত্মপ্রকাশ করে। আমাদের দাবি শতভাগ আমরা পরিশোধ করেছি এবং আমাদের রিনিউয়াল অর্জনের হার 60%-এর অধিক আছে। আমাদের কর্মী এবং কর্মকর্তা প্রায় 5,000-এর মতো ইতিমধ্যে আমাদের কোম্পানিতে নিয়োগ হয়েছে এবং 2022 সালে আমরা 29,70,00,000 ব্যবসা অর্জন করেছি। আমাদের যারা শেয়ার হোল্ডার, কর্মী, কর্মকর্তা সকলকে এনআরবি লাইফের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর অঞ্চলের শাখাসমূহের ম্যানেজার অপারেশনস ও উপশাখা ইনচার্জদের নিয়ে দিনব্যাপী টাউন হল মিটিংগুলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীর সভাপতিত্বে 6 অক্টোবর শুক্রবার হয় এই সভায় জুলাই থেকে সেপ্টেম্বর 2023 পর্যন্ত শাখাসমূহের ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং পরবর্তী সময়ের জন্য কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান শাহ সহ ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তরের আঞ্চলিক প্রধানদ্বয় এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ অংশ নেন। দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজটকে আজ আমাদের সাথে আছেন গ্লোবাল ফার্মা সিইও একেএম আহসানুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। শুরুতে যে বিষয়টি জানতে চাইব, সুদীর্ঘ 30 বছর ধরে আপনি ফার্মা ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন। শুরু থেকে বর্তমানে পরিবর্তন কেমন দেখছেন? 30 ইয়ার্স এ লং টাইম। সো 30 বছর আগের বাংলাদেশের মানুষ, নাম্বার অফ ঔষধ কোম্পানি, নাম্বার অফ পিপল ইন দ্য ওষুধ কোম্পানি, যারা ওষুধ কোম্পানিতে আমরা কাজ করি, সব কিছু মিলে তখন তো লোক বল কম ছিল, ওষুধ কোম্পানি কম ছিল, ডক্টর কম ছিল, পেশেন্ট কম ছিল।
পিপল কম ছিল, সব কিছু মিলে আসলে এখন তো সব কিছুই বেশি। ওই সময় এক ধরনের চ্যালেঞ্জ ছিল এবং এক ধরনের মানে আমরা এনজয় করেছি। আবার এখন অন্যরকম চ্যালেঞ্জ, আবার এখনও এনজয়মেন্ট আছে, হ্যাঁ, বাট আগের থেকে চ্যালেঞ্জ এখন একটু বেশি। এই খাতে কাজের জন্য প্রাতিষ্ঠানিক যোগ্যতা কতটা জরুরি? আরেকটা বিষয় জানতে চাইবো, যোগ্য ও দক্ষ লোক কেবল আপনারা পাচ্ছেন কিনা? বাংলাদেশে 280টা ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে, সোফার আই নো। এর মধ্যে আমি হয়তো 50 কোম্পানির নাম বলতে পারবো। 20 কোম্পানি এই ধরনের আপনার প্র্যাকটিস করতেছে যে কোয়ালিটি পার্সপেক্টিভে হ্যাঁ সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আর বাকি কোম্পানিগুলোর কথা আমি বেসিক্যালি যতটুকু শুনছি যে তারা হয়তো এনি ডিসিপ্লিনের লোক নিচ্ছে, হ্যাঁ, সায়েন্স ব্যাকগ্রাউন্ড হইলেও হচ্ছে অথবা অন্য ব্যাকগ্রাউন্ড হইলেও হচ্ছে, হ্যাঁ, যেহেতু পিপল অনেক বেশি দরকার সেই জন্য এখানে কনসিডারেশন কিছু করা হচ্ছে আর কি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম করিয়েছে দেশের ফার্মা খাত। আমাদের ওষুধের মান নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ আছে কি? আমি বেসিক্যালি যেহেতু অনেকগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানি বাংলাদেশে, আমি কোয়ালিটি পার্সপেক্টিভে ওইভাবে যাব না। আমি শুধু একটা বিষয় আপনাকে বলতে পারি, যেটা হচ্ছে যে আমাদের বেনিফিশিয়ারি গ্রুপস কারা? বেনিফিশিয়ারি গ্রুপ হচ্ছে ডক্টর, পেশেন্ট এবং সাধারণ জনগণ, তাই তো? আবার সাধারণ জনগণের মধ্যে ডাক্তারও পড়ে, পেশেন্টও পড়ে। বাট আমাদের উচিত, আপনি যে কোনো ডিজিজে সাফার করেন, ইউ মাস্ট হ্যাভ টু গো টু ডক্টর। এই 30 বছরে আমি যেটা শিখেছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট একটা প্যারাসিটামল খাওয়ার আগে 10 বার চিন্তা করা উচিত। কারণ আমি আপনাকে একটা এক্সাম্পল, একটা প্যারাসিটামল আপনার কিডনি ধ্বংস করার জন্য যথেষ্ট। যে কোয়ালিটি পার্সপেক্টিভে যদি আপনি কথা বলেন এবং আপনি কোয়ালিটি মেডিসিন পেতে যান, ইউ মাস্ট হ্যাভ টু গো টু ডক্টর, ইউ মাস্ট হ্যাভ টু গো টু কেমিস্ট উইথ প্রেসক্রিপশন, অ্যান্ড ইউ প্লিজ টেক অ্যাকর্ডিং টু প্রেসক্রিপশন অফ দিস প্রোডাক্ট। দেশের অর্থনীতিতে ফার্মা ইন্ডাস্ট্রির অবদান কতটুকু? বাংলাদেশে এখন ফার্মাসিউটিক্যালস, সোফার আই নো, একসময় গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছিল নাম্বার 1 ইন দ্য কন্ট্রিবিউশন, ইকোনমিক কন্ট্রিবিউশন টু দ্য নেশন। এখন কিন্তু বাংলাদেশে আপনার লার্জেস্ট বিজনেস কমিউনিকেশন হচ্ছে বা বিজনেস হচ্ছে ফার্মাসিউটিক্যালস। এবং ফার্মাসিউটিক্যাল কিন্তু ডে বাই ডে, কারণ এটার সাথে যদি আপনি ইন্টাররিলেট করেন, ফার্মা ইন্ডাস্ট্রি তো ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টস তৈরি করে এবং বাংলাদেশে পিপল হচ্ছে অলমোস্ট 18 crore। মেডিসিনের একটা বিরাট মার্কেট হবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর এখন তো ডে বাই ডে ডিজিজ প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, নিউ মলিকুল আসতেছে, নতুন প্রোডাক্ট আসতেছে, নতুন ডিজিজ আসতেছে। সব কিছু মিলে এই ইন্ডাস্ট্রির অনেক বেশি কন্ট্রিবিউশন বাংলাদেশের বিজনেস ইকোনমিতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস, কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাওয়ার্ড বাই এরা ইনফোটেক লিমিটেড। দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেল 24-এর সঙ্গেই থাকুন।